শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। তার দাবি তৃণমূল নির্বাচনে হারেনি, জোর করে ভোট লুটের মাধ্যমে তাদের হারানো হয়েছে। মমতার অভিযোগ, নির্বাচন কমিশন কালো ইতিহাস তৈরি করেছে, যাতে সরাসরি যুক্ত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় গণনা কেন্দ্রে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ তোলেন তিনি। রাজপথে লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন এই তৃণমূল নেত্রী। धक्का मार के हमको उधर से निकाल दिया। हमारा इलेक्शन एजेंट को इतना मारा, काउंटिंग एजेंट को सबको मारा, जोर करे दखल करे। যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। অফিসিয়ালি দে মে থ্রু ইলেকশন কমিশন ক্যান ডিফিট আস, but morally I am telling you that we won the election. পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বেশ কয়েক জায়গায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পৃথক হামলায় তৃণমূল ও বিজেপির একজন করে নিহত হয়েছেন। বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। নিহতের পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীরা ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। বড়াইপুর, শিলিগুড়ি, কৃষ্ণনগর, বাঁকুড়া সহ রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে হাওড়ার এক বিজেপি সমর্থককে হত্যার পাল্টা অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। পরিবার থেকে জানানো হয়েছে, জয় উদযাপনের আনন্দ মিছিল শেষে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। কেরালায় বাম শাসনের অবসানের মধ্য দিয়ে ভারতে অস্ত গেল বামদের শেষ সূর্যটিও। গত ৫০ বছরের রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম দেশটির কোনো রাজ্যেই বামপন্থীদের কেউ ক্ষমতায় নেই। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের মসনদে বসে বামফ্রন্ট। ২০১১ সাল পর্যন্ত টানা ৩৪ বছর রাজ্যটি শাসন করে তারা। ১৯৯৩ সাল থেকে ২৫ বছর ত্রিপুরা ছিল বামদের দখলে। বামপন্থী জোট এলডিএফও কয়েক দফায় কেরালা শাসন করেছে। গত ১০ বছরও ছিল টানা ক্ষমতায়। বলা হচ্ছে, সাংগঠনিক দুর্বলতার তরুণ প্রজন্মের নতুন আদর্শে ঝুঁকে পড়াই ভারতে বামদের পতনের অন্যতম কারণ। স্বাধীনতার পর ভারতের প্রথম নির্বাচনেই চমক দেখিয়েছিল বামরা। কংগ্রেসের ভূমিধস জয়ে সেই নির্বাচনে বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করে বামপন্থী জোট। ভারতে বামদের প্রথম বড় অর্জন আসে ১৯৫৭ সালে। কেরালায় ক্ষমতায় আসে কমিউনিস্ট সরকার। বিশ্বের ইতিহাসে এটি ছিল গণতান্ত্রিক উপায়ে বামদের সরকার গঠনের প্রথম ঘটনা। যেই কেরালায় ইতিহাস তৈরি করে ক্ষমতায় এসেছিল বামরা, এবার সেখানেই নির্বাচনে হেরে অবসান ঘটল ভারতের রাজ্যগুলোতে বাম শাসনের। এর আগে গত ৫০ বছর ধরেই দেশটির কোনো না কোনো রাজ্যে ছিল বামপন্থী সরকার। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের মসনদে বসে বামফ্রন্ট। এরপর টানা ৩৪ বছর জ্যোতি বসু ও পরে বুদ্ধদেব ভট্টাচার্য শাসন করেন রাজ্যটি। ২০১১ সালে তৃণমূলের কাছে ক্ষমতা হারানোর পর এখন রাজ্যে অস্তিত্ব সংকটে বামরা। এবারে নির্বাচনে পেয়েছে মাত্র একটি আসন। এখন বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত ত্রিপুরাও একসময় ছিল বামদের দখলে। ১৯৯৩ থেকে ২০১৮, অর্থাৎ বিজেপির কাছে ক্ষমতা হারানোর আগ পর্যন্ত ২৫ বছর এই রাজ্যের ক্ষমতায় ছিল বামফ্রন্ট। এই নির্বাচনে কংগ্রেস জোট ইউডিএফ এর কাছে হারার আগ পর্যন্ত ২০১৬ সাল থেকে কেরালা শাসন করেছে এলডিএফ। এর আগেও কয়েকবার রাজ্যটি শাসন করেছে বামরা। ফলে পালাক্রমে ১৯৭৭ সাল থেকেই ভারতের কোনো না কোনো রাজ্যে বাম শাসন ছিল, যার অবসান ঘটল এবারের নির্বাচনে এলডিএফ এর পরাজয়ের মধ্য দিয়ে। বলা হচ্ছে, সময়ের সাথে ভারতের প্রাসঙ্গিকতা হারিয়েছে বাম মতাদর্শ। এছাড়া দলগুলোর নেতৃত্বে ব্যর্থতাও এই পতনের অন্যতম কারণ। বিভিন্ন রাজ্যে দুর্নীতি ও কেলেঙ্কারির ঘটনাও বামদের গ্রহণযোগ্যতা কমিয়েছে। ভারতে ধর্মভিত্তিক রাজনীতির উত্থানেও ভাটা পড়েছে বামদের জনপ্রিয়তায়, যার জেরে ৫০ বছরের মধ্যে শোচনীয়তম পরিণতি তাদের। মোস্তফা মাহমুদ,
যমুনা নিউজ। দল গঠনের 2 বছরের মাথায় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বাজিমাত করলেন সাউথ ইন্ডিয়ান সুপারস্টার থালাপতি বিজয়। তার দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দলের প্রধান হিসেবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে থালাপতির নাম। এদিকে ক্ষমতার পালাবদল দেখেছে কেরালাও। মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে উঠে এসেছে একাধিক কংগ্রেস নেতার নাম। সরকার পরিবর্তন না হওয়ায় আসাম ও কেন্দ্রশাসিত পুদুচেরির পরবর্তী রাজ্য প্রধানের নাম প্রায় নিশ্চিত। পশ্চিমবঙ্গ ছাড়াও সোমবার ঘোষণা করা হয়েছে ভারতের আরও 3 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফল, যার মধ্যে তামিলনাড়ু আর কেরালায় পাল্টে গেছে সরকার। আসাম ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে আগের সরকারে আস্থা রেখেছে জনগণ। এসব রাজ্য ও অঞ্চলে কারা হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা। তামিলনাড়ুতে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকের। রাজ্যটিতে যুগ যুগ ধরে চলা দ্রাবিড়ীয় আধিপত্যে ভাঙন ধরিয়েছেন বিজয়। অনেকেই বলছেন তামিলনাড়ুর জনগণের মাঝে নতুন নেতৃত্ব পাবার আকাঙ্ক্ষা ও বিজয়ের কৌশলী অবস্থানই তাকে এনে দিয়েছে এমন সাফল্য। তামিল মুলুকে বিজয়ের তুমুল জনপ্রিয়তার কারণে মুখ্যমন্ত্রী হিসেবে তার নামে সবচেয়ে বেশি আলোচনায়। তবে টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গড়তে হবে জোট সরকার। সেক্ষেত্রে বড় পদ নিয়ে হতে পারে সমঝোতাও। এদিকে আসামে আঞ্চলিক জোট সঙ্গীদের ছাড়াই আরও একবার বাজিমাত বিজেপির। আর এ সাফল্যের মূল কারিগর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য জুড়ে গেল 5 বছরে উন্নয়নমূলক নানা প্রকল্প ও আঞ্চলিক সংস্কৃতি রক্ষায় আন্তরিকতা জনগণের কাছে তাকে প্রতিষ্ঠিত করেছে তাদের রক্ষাকর্তা হিসেবে। এই তুমুল জনসমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। কেরালার রাজনীতির চিরাচরিত প্রথা মেনে পালাক্রমে এবার ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। ছিনিয়ে এনেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে উঠে এসেছে বেশ কয়েকজন হাই প্রোফাইল রাজনীতিবিদের নাম। এবারকার নির্বাচনী প্রচারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ ছিলেন কংগ্রেস নেতা ভিডি সাথিসান। পারাভুর আসন থেকে 6ষ্ঠবারের মতো নির্বাচিত হওয়া এই নেতার নাম উঠে এসেছে কেরালার সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায়। সামনে এসেছে আরেক কংগ্রেস নেতা রামেশ চেন্নিথালার নামও। গেল বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই ছিলেন কংগ্রেসের পছন্দ। রাজ্যের সম্ভাব্য প্রধান হিসেবে আলাপ্পুঝার এমপি কেসি বেণুগোপালের নামও রয়েছে আলোচনায়। এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আবারও বিজয়ের মুখ দেখল ক্ষমতাসীন দল এনডিএ। এবারও সেখানকার দায়িত্ব নেবেন গেলবারের মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। তিস্তা চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারের মন জয় করা বাংলাদেশের কাজ নয়, তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে দেশি প্রকল্পের কাজ করুক, জনগণের জন্য সরকার এই সংকটের সমাধান চায়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আলাদা এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আনবে না ঢাকা। বিশ্লেষকদের মত, তিস্তা ইস্যুতে মোদী সরকারের আন্তরিকতা বোঝা যাবে এখন। আহমেদ রেজার জানাচ্ছেন বিস্তারিত। ইতিহাস গড়ে বাংলার মসনদে বিজেপি। তৃণমূলের দুর্গ ধসিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য জয় বিজেপি শিবিরের। বিজেপির এই জয়ে কেমন প্রভাব পড়বে বাংলাদেশে? শুভেন্দু অধিকারীর মুসলিম বিদ্বেষী মনোভাব ও পুশিনের ঘটনা ফেলেছে চিন্তার ভাঁজ। সে কারণে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ। তৎপর বিজিবি কুমিল্লা ময়মনসিংহ সীমান্তের এলাকাতে তৈরি করেছে বিশেষ বলয়। পশ্চিমবঙ্গে নতুন সরকার এলেও সম্পর্কে এর প্রভাব পড়বে না বলেই মনে করে ঢাকা। ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারই আসুক না কারণ সেই সাথে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সাথে আলোচনার ভিত্তিতে আগাবো। তারা কি ভাবছেন, কি করবেন সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা।
পশ্চিমবঙ্গে এক মমতার নির্মমতায় হয়নি তিস্তা চুক্তি। এবার কি তবে আশা দেখবে বাংলাদেশ? মন্ত্রী জানালেন, ভারতের মনোভাব বোঝা বাংলাদেশের কাজ নয়। তবে সাফ জানিয়ে দিলেন, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির সহযোগিতা চাওয়া হবে। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব। তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র সরকার এতদিন তৃণমূলের অনীহার কথা জানালেও এখন মোদী প্রশাসন কতটা আন্তরিক তা স্পষ্ট হবে বলে মত বিশ্লেষকদের। আর পুশিনের ঘটনায় সরকারের প্রতিরোধ ব্যবস্থায় জোর দিতে বলেন এই নিরাপত্তা বিশ্লেষক। বাংলাদেশের এরকম জোরালোভাবে বলতে হবে যে কোনোভাবেই এখন আর তিস্তা চুক্তি না করার কোনো অপশন আপনারা দেখাতে পারবেন না, এবং এইটা ভারতের এই উপলব্ধি আসা উচিত যে তারা যে ভুল করেছে, হুইচ ইজ এ রং স্ট্র্যাটেজি দ্যাট দে হ্যাড বিন ফলোয়িং, এই রং স্ট্র্যাটেজি থেকে তারা বেরিয়ে আসার একটা সুযোগ আছে। আগামী জুনে বন্ধু দেশ চীন বা ভারতে সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং বন্ধু দেশে তো নিশ্চয়ই যাবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এখন আমরা জানি না। মার্কিন বাণিজ্য চুক্তি ভালোই হয়েছে। চুক্তি নিয়ে সমালোচনার আগে অন্যান্য দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর কথা বলেন তিনি। আর বাণিজ্যমন্ত্রীর মতে দেশের স্বার্থবিরোধী কিছু থাকলে তা সমাধানেরও সুযোগ রয়েছে। আলাদা বৈঠকের পর পরিবেশমন্ত্রী বলেন, চুক্তিতে পরিবেশ নিয়ে অসম কিছু নেই। 3 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবেন। সফরের প্রথম দিনে শুরুতেই সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। পরে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি তখনকার বাস্তবতা, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া। এ বিষয়ে অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান তার। বলেন, দেশের অনুকূলে চুক্তিটি কাজে লাগানোই হবে আগামী দিনের প্রচেষ্টা। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। দিনের দ্বিতীয় কর্মসূচিতে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারে আলোচনা হয়। ডক্টর খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে যারা সমালোচনা করেন তাদের অন্যান্য দেশের সাথে মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখা উচিত। আমরা তো একা এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম সাল করেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো। দুপুরে সচিবালয়ে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সাথেও বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। আমাদের ওয়ান অফ দ্য বিগ বায়ার, তো ওনারা বলতেই পারে যে আপনারা আমাদের হুইট বেশি কিনেন, আমাদের মেইজ বেশি কিনেন, সেটার সাথে আবার একটা দামের সম্পর্ক আছে। আমাদের কিছু কিছু রুল আছে যেগুলি হয়তো ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্য আছে ওনাদের আইনের সাথে, বা ওনাদের কিছু কিছু রুল আছে যেটা আমাদের আইনের সাথে অসামঞ্জস্য। আজকে যেটা কথা হচ্ছে, এগুলির জন্য একটা কনসিস্টেন্ট সামঞ্জস্য আনা হয়। মার্কিন প্রতিনিধি দল ঢাকা থাকবে আগামী 7 মে পর্যন্ত। যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন হলে উভয় দেশের বাজারে সহজ প্রবেশ নিশ্চিত ও বিনিয়োগ বাধা দূর হবে বলে আশা প্রতিনিধি দলের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত 58 জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 7 জুনের মধ্যেই দেয়া হবে এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন।
13 বছর আগে এই দিনে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই সংবাদ যমুনা টেলিভিশনে প্রচার হওয়ার পর আবারও আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 5 ও কুমিল্লায় 1 জন নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। সব মিলিয়ে এখন পর্যন্ত 58 জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে। ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পরের দিন নারায়ণগঞ্জে আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই 20 জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে, এবং একই দিন আপনার চট্টগ্রামেও 5 জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে 1 জন নিহত হয়েছিল। এ মামলার 90% তদন্ত শেষ হয়েছে। 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আশা প্রসিকিউশনের। তবে 13 বছর আগের ঘটনা হওয়ায় তদন্ত অনেকটা বেগ পেতে হচ্ছে বলেও জানান আমিনুল ইসলাম। প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি, অতএব প্রত্যেকের এই নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি আইন শৃঙ্খলা বাহিনীর তৎকালীন প্রধানরা। তদন্ত চলাকালে গ্রেফতার আছে 6 জন। কার কি সম্পৃক্ততা ছিল তা চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাভারের হেমায়েতপুর থেকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পর্যন্ত ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার। 39 কিলোমিটারের এক্সপ্রেসওয়ের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 36,000 কোটি টাকা। দুপুরে এ নিয়ে আয়োজিত এক কর্মশালায় সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, অতীতের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট গ্রহণ করতে চায় না বিএনপি সরকার। তবে জনগণের উপকারে আসবে এমন প্রকল্প অগ্রাধিকার পাবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সক্ষমতা যাচাই হয়েছে এরই মধ্যে। ঢাকাকে এড়িয়ে সাভার হেমায়েতপুর থেকে শুরু হয়ে আঁটিবাজার ঢাকা মাওয়া মহাসড়কের আব্দুল্লাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধে গিয়ে শেষ হবে এই এক্সপ্রেসওয়ে। 5টি উপজেলার উপর দিয়ে যাওয়া 39 কিলোমিটার এক্সপ্রেসওয়েটি চালু হলে 3 ঘন্টার যাত্রা হবে 20 মিনিটে। রাজধানীর একটি হোটেলে এই প্রকল্পটি নিয়ে অংশীজনদের কর্মশালা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি জাতীয় যোগাযোগের ক্ষেত্রে অনন্য উদ্যোগ। Navigational rivers, Buriganga and Shetalakya. There also for the clearance we have to go much higher. So obviously we need longer distance to come down to the ground. This elevated expressway, as they say, this will have the minimum of the land acquisition, which is a very great problem. The benefit we are getting, a part of that from the airport to this part of the line. Otherwise, you could not have come over here right today for the meeting. কর্মশালায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট চট্টগ্রামের সঙ্গে বরিশাল ও উত্তরবঙ্গের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। তবে মন্ত্রী গুরুত্ব দেন প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতা ও সততার উপর। ঢাকা সিলেট মহাসড়ক 4 বছর হয়েছে ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি। 16,000 কোটি টাকার প্রজেক্ট, এখন যা ব্যয় বেড়েছে নতুন করে সমন্বয় করতে গেলে যা হবে 30 থেকে 35% ব্যয় বেড়ে যাবে। কনস্ট্রাকশন ফার্ম, বড় বড় ফার্ম, তারা প্রকল্প নিয়ে, কাজ নিয়ে, লট নিয়ে বছরের পর বছর যেভাবে ফেলে রেখেছে, এখনো তাগাদা দিলে কাজ করতে চায় না। তারাও কিন্তু এই স্টেক হোল্ডারদের মধ্যে আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা, প্রকল্প বাস্তবায়ন কিংবা জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা দূর করার আহ্বান জানান মন্ত্রী। সেলফ কিছু গোল ঠিক না করে আমরা খুব সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট নিতে চাই না। যতটুকু বাস্তবায়ন করতে জানি বা পারবো সেইভাবে আমরা যদি প্রস্তুতি নেই, ডেফিনেটলি আয়োজন সার্থক হবে, এই প্রকল্প সার্থক হবে। যেভাবে প্রকল্পটি প্রণয়ন করবেন সেই সময় সীমার মধ্যে যেন জমি অধিগ্রহণ নিশ্চিত করা যায় এবং যাতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি না পায়। মানুষ মনে করে বড় প্রকল্প মানে বড় দুর্নীতির একটি ক্ষেত্র, সেই জিনিসটি থেকে আমরা বের হয়ে আসতে চাই। 2027 থেকে 2030 সাল ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রের প্রতিরক্ষা শুধু সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, এক্ষেত্রে গোটা জাতির সম্মিলিত দায়িত্ব আছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দর্শন বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। জনকল্যাণমূলক ও নিরাপদ রাষ্ট্র গঠনে সামরিক বেসামরিক প্রশাসনকে একসাথে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টা বলেন, পেশাদার, দক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী গঠনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। সম্মেলনে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান সফল নির্বাচন আয়োজন করায় ডিসিদের ধন্যবাদ জানান। যে কোনো দুর্যোগে সহায়তার আশ্বাসও দেন তারা। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে ডিসিদের মতবিনিময়, যেখানে গুরুত্ব পায় পারস্পরিক সম্পর্ক ও শ্রদ্ধার মাধ্যমে গড়ে ওঠা বর্তমান সিভিল মিলিটারি সুসম্পর্ক অব্যাহত রাখা। আলোচনা হয় বরগুনায় আবহাওয়া অফিস নির্মাণ এবং ঢাকা ক্যান্টনমেন্ট ও সংলগ্ন এলাকায় গার্বেজ পয়েন্ট স্থাপন নিয়েও। সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জনমুখী সশস্ত্র বাহিনী সরকারের অঙ্গীকার। দেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে একসাথে কাজ করবে মিলিটারি ও সিভিল প্রশাসন। সাধারণ মানুষের সেবা আমাদের মূল লক্ষ্য এবং দায়িত্ব। এই লক্ষ্য অর্জনে জাতীয় নিরাপত্তা, সুশাসন এবং কার্যকরী প্রশাসন সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে সত্যিকারের একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা। সশস্ত্র বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে বলেও জানান উপদেষ্টা। সেই সাথে গুরুত্ব দেয়া হচ্ছে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির ওপর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে সকল মানুষকে ইন্টিগ্রেট করে যে টোটাল পিপল ওয়ার কনসেপ্টটা জেনারেট করেছিলেন, সেটাই আসলে বাংলাদেশের অস্তিত্বের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। সুতরাং সেটাকে আমরা রিজেনারেট করেছি বর্তমান প্রেক্ষাপটে। তিনি উপলব্ধি করেছিলেন জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা কেবল কোনোটা বাহিনীর দায়িত্ব নয়, এটা সমগ্র জাতির দায়িত্ব। জেলা প্রশাসক সম্মেলনে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সফল নির্বাচন অনুষ্ঠানে ডিসিদের ভূমিকার প্রশংসা করেন। বলেন, গণতন্ত্রে উত্তরণে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চমৎকার একটা ইলেকশন করে দেশ এবং জাতিকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নিয়ে এসেছি। এটা চারটিখানি কথা না, এবং এটার প্রশংসার দাবিদার, এই ইলেকশনের প্রশংসার দাবিদার সম্পূর্ণ আপনাদের। তার মানে ইট শোজ যে যদি আমরা সামরিক এবং অসামরিক আমরা একসাথে যদি কাজ করি, সিভিল মিলিটারি যে রিলেশন, এটাকে যদি আমরা বিল্ড করি, তাহলে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে সক্ষম। বাণিজ্যিক জাহাজের চলাচল, মৎস্য সম্পদ সুরক্ষা, সমুদ্রপথে চোরাচালান দমন, অবৈধ অস্ত্র চোরাচালান, এই বিষয়গুলি প্রতিহত করি। একই সাথে মানব পাচার রোধের ক্ষেত্রেও আমাদের এবং কোস্টগার্ডের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই জন্য প্রশাসনের সকল কর্তা ব্যক্তিদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। দুর্যোগ মোকাবেলা, HADR অপারেশন বা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ অপারেশনে বিমান বাহিনী সবসময় অগ্রজ ভূমিকা পালন করে। যেসব জায়গায় কমিউনিকেশন ব্রেকডাউন করে যায়, সেখানে আমাদের হেলিকপ্টারের মাধ্যমে আমরা অতীতেও করেছি এবং যে কোনো সময় হলে আমরা এই জন্য সর্বদা প্রস্তুত থাকি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন হয়, যারা আপনারা মাঠ পর্যায়ে থাকেন। তিন বাহিনীর প্রধানও সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনমুখী সশস্ত্র বাহিনী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাবের গোয়েন্দা দলের 3 সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়। মাদক স্পটের খবরাখবর সংগ্রহ শেষে ফেরার পথে এই হামলা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। অন্যদিকে রূপগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন ওসি সহ 7 পুলিশ সদস্য। অস্ত্র মামলায় গ্রেফতার যুবদল নেতাকে ছিনিয়েও নেয় তার সমর্থকরা। নারায়ণগঞ্জের মাসদাইল লিচুবাগ এলাকায় মাদক স্পটের তথ্য সংগ্রহে যান র্যাবের গোয়েন্দা দলের কয়েকজন সদস্য। এক পর্যায়ে সাদা পোশাকে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় মাদক কারবারিরা। ধাওয়া দিয়ে প্রকাশ্যে কুপিয়ে আহত করা হয় র্যাবের 3 সদস্যকে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নেওয়া হয় জেনারেল হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে পাঠানো হয় ঢাকায়। হামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে র্যাব। একজনের হাতের টেন্ডন কেটে গেছে, ওইটা রিপেয়ার করার জন্য আমরা ডিএমসিতে পাঠাচ্ছি। আর
বাকি যেগুলো আসছে আমি সার্জারি কনসালটেন্ট আমরা সবাই দেখেছি, এগুলোর চিকিৎসা আমাদের এখানে সম্ভব। এদিকে রূপগঞ্জে অস্ত্র মামলার আসামি যুবদল নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপরই চড়াও হয় তার সমর্থকরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসামিকে ছিনিয়েও নেয় তারা। পুলিশ জানায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে ধরতে গতরাত 3:30টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালানো হয়। নিজ বাড়ি থেকে গ্রেফতার হয় শামীম। এই খবর ছড়িয়ে পড়লে জড়ো হয় তার সমর্থকরা। এ সময় পুলিশের উপর হামলা চালিয়ে শামীমকে ছিনিয়ে নেয় তারা। আহত হন ওসি সহ 7 পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। যখন তাকে গ্রেপ্তার করতে যায়, যেহেতু সে মাদক ব্যবসায়ী, সে স্থানীয় আরও কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, তারা আমাদের রূপগঞ্জ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদ ক্ষয়ক্ষতির অভিযোগে 15 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও প্রায় 200 জনকে আসামি করে মামলা হয়েছে। আমরা পরবর্তীতে একটা ব্যাপক অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অভিযান এখনও চলমান আছে। পুলিশের কাজের বিঘ্ন ঘটায় এরকম প্রায় 12 থেকে 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি। জাহিদ হাসান, যমুনা নিউজ। 2 বছর পর আবারও টেস্ট সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান। 2024 সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের উইকেট তৈরি করেছিলেন টনি হেমিং। দ্বিতীয় দফায় আবারও বিসিবিতে যোগ দেয়া হেমিং এবার কেমন উইকেট তৈরি করবেন মিরপুরে? মঙ্গলবার সেই সিদ্ধান্ত নিতেই অধিনায়ক শান্ত, হেড কোচ ও প্রধান নির্বাচকের সাথে মাঠেই আলোচনা সেরেছেন এই অজি। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ 80টি টেস্ট সিরিজ খেলেছে, যেখানে টাইগাররা জিতেছে মাত্র 10টি সিরিজ, ড্র করেছে 12টি। যে 10টি সিরিজ জিতেছে বাংলাদেশ, তার মধ্যে 4টি জিম্বাবুয়ে, 2টি ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড আর 1টি করে সিরিজ জয় পেয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে। তবে নিশ্চিতভাবে বাংলাদেশের এই জয়গুলোর মধ্যে পাকিস্তানের বিপক্ষে সাফল্যটা টাইগারদের সেরা অর্জন। 2024 সালে সেই সিরিজের 2টি ম্যাচই হয়েছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। সেই সিরিজের উইকেট তৈরি করেছিলেন তৎকালীন পিসিবির কিউরেটর ও বর্তমানে বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিং। টনি হেমিং আবারও বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের উইকেট তৈরি করছেন, তবে এবার ভিন্ন দায়িত্বে স্বাগতিক বাংলাদেশকে সর্বোচ্চ সুবিধা দিতে চাইবেন বিসিবির বর্তমানেই কিউরেটর। সেই চিন্তা থেকেই মঙ্গলবার হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে হয়ে গেল ছোটখাটো মিটিং। ঢাকা টেস্টের জন্য 2টি উইকেট প্রস্তুত করে রেখেছে গ্রাউন্ডস কমিটি। 2টি পিচের ঘাসই এখনো কাটা হয়নি। হঠাৎ করে দেখলে এটা উইকেট নাকি সাধারণ মাঠ বুঝতে কষ্ট হতে পারে আপনার। প্রথম টেস্ট শুরু হচ্ছে শুক্রবার, এখনো কেন কাটা হয়নি উইকেটের ঘাস? এই প্রশ্ন কি জাগছে আপনার মনে? উত্তরটা হলো শান্ত সিমন্সদের চাওয়া মেনেই কতটুকু ঘাস রাখা হবে উইকেটে চূড়ান্ত করবেন কিউরেটররা। পেস নাকি স্পিন, কেমন পিচ চায় দল নাকি স্পোর্টিং, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে মঙ্গলবারই। মিরপুরে কেমন উইকেট হচ্ছে সেই বিষয়ে গণমাধ্যম সুস্পষ্ট ধারণা পেতে পারে বৃহস্পতিবার। তবে রাওয়ালপিন্ডিতে স্পোর্টিং উইকেট তৈরি করে বাংলাদেশের কাছে হেরেছিল পাকিস্তান। সেই সিরিজে মুশফিকুর রহিমের 191, লিটন দাসের 138 রানের ইনিংস দেখার পাশাপাশি স্পিনে সফল ছিল মিরাজ সাকিব জুটি। ঠিক তেমনি তাসকিন আর নাহিদ রানার পেসও কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। এবার কি সেই পথেই হাঁটবে বিসিবি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ইরানের সাথে উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে 2টি মার্কিন জাহাজ, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, সফলভাবে হরমুজ অতিক্রম করে উপসাগরে প্রবেশ করেছে 2টি মার্কিন ডেস্ট্রয়ার। নৌযানগুলো ইরানের হামলার টার্গেট হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ইউএসএস ট্রাকস্টোন ও ইউএসএস মেসন নামের জাহাজগুলো যাত্রাপথে টানা হামলার শিকার হয়। ছোট নৌযান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহার করে এসব হামলা চালায় তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ওই অভিযানের সময় নৌযানগুলোকে সুরক্ষা দিতে আকাশে মোতায়েন করা হয় যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ও অতিরিক্ত সামরিক বিমান।
হাওড়ে কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারের মানবিক সহায়তা। যদিও 3 মাসের পরিবর্তে আগামী বড় মৌসুম পর্যন্ত সহযোগিতা চান কৃষকরা। বিবেচনার আশ্বাস দিয়ে হাওড়ের উন্নয়নে স্লুইস গেট, টাওয়ার নির্মাণ সহ সরকারের পরিকল্পনা জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। হাওড়ে ফসলহানি হলেও দেশে খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা নেই বলে জানান কৃষিমন্ত্রী। আরফিন শাকিলের প্রতিবেদন আর ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন। প্রকৃতির নিষ্ঠুর খেলায় নিমিষে কেড়ে নিয়েছে সুনামগঞ্জের হাজারো কৃষাণীর মুখের হাসি। কদিন বাদেই যে জমির সোনালী ধান ঘরে তোলার কথা, উজানের ঢল আর অতিবৃষ্টিতে সেখানে নেমে আসে দুর্যোগ। বৃষ্টি কমলেও আতপাকা ফসল রক্ষায় কৃষকের শেষ আশা দুঃস্বপ্নে পরিণত হয় জলাবদ্ধতার কাছে। সুনামগঞ্জ জেলায় এবছর 2,23,000 হেক্টর বোরো আবাদ হলেও তার মধ্যে ক্ষতি হয়েছে প্রায় 20,000, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। সার্বিক পরিস্থিতি দেখতে দুর্গত এলাকা পরিদর্শনে আসেন ত্রাণমন্ত্রী ও কৃষিমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। হাওরের বুকে কৃষকের এই দীর্ঘশ্বাস নতুন নয়। মাত্র 10 থেকে 15 মিনিটের অতিবৃষ্টিতেই তলিয়ে যায় কৃষকের সোনার ফসল। এর আগে বহুবার এই কৃষকদের উন্নয়নে হাওরের বাঁধ রক্ষায় কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই কৃষকরা চান এবার টেকসই সমাধান। দুই মন্ত্রীও আশ্বস্ত করলেন বিএনপি সরকার শুধু উদ্যোগে নেবে না, তার কার্যকর সমাধানও করবে। একটা সমন্বিত কর্মসূচিটা খুবই জরুরি হাওড় অঞ্চলের জন্য। সেটা আমরা এসেছি, আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বসে একটা সমন্বিত কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরবো। প্রোডাক্টিভিটি গতবার থেকে অন্য যে কোনো বছর থেকে অনেক ভালো হয়েছে আমাদের। এটা দুঃখ প্রকাশ করছি, হাওড় অঞ্চলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, বাট আধার যে জোন আছে অসম্ভব ভালো প্রোডাকশন হয়েছে। ইনশাআল্লাহ খাদ্য নিয়ে আমরা কোনো প্রবলেম। ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে আপত্তি থাকায় প্রাথমিকভাবে বিষমপুরের 500 পরিবারের মাঝে 20 কেজি চাল ও নগদ অর্থসহ সরকারের মানবিক সহায়তা তুলে দেন মন্ত্রীরা। আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য সামগ্রী দিব। এটা আগামী 3 মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখবো। আমাদের মাননীয় সংসদ সদস্যরা সুনামগঞ্জ সার্কিট হাউসের মিটিংয়ে বললেন যে এটা আগামী ফসল পর্যন্ত আমাদেরকে রাখতে হবে। তো সেই বিষয়টা আমার আগামী বাজেট আসুক, তারপরে আমরা কতটুকু পারবো কি পারবো না সেটা আপনাদের সঙ্গে আমরা একটু আলোচনা করে ঠিক করবো। আমরা এই বছর থেকে চিন্তা করছি আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশে যত শ্যালো টিউবওয়েল আছে, যত ডিপ টিউবওয়েল আছে, সমস্ত টিউবওয়েলকে ডিজেল থেকে বের করে আমরা সোলার সিস্টেমে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এর আগে সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন সরকারের এই প্রতিনিধি দল। সভায় কৃষি অফিসার জানান পানির নিচে এখন আর 31% ধান, যা নিয়ে আপত্তি তোলেন স্থানীয়রা। এছাড়া সমালোচনা হয় জেলা প্রশাসনের ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েও। ফতুপুর ইউনিয়নের খোলাসানপুরের মাঝে আমরা সুইচ গেটটি আমরা 1 নম্বর দাবি, এটা এই বছর হইতো আমরা আবেদন। ধান তো 10-15 কেয়ার করছিলাম, 7-8 কেয়ার কাটছি, বাকিটি তোলাইছে। 6 কানি করছিলাম, 2 কানি কাটাইছি, বাকিগুলো নষ্ট হয়ে গেছে। পরে দুই মন্ত্রী সুবিধাভোগীদের বাদ দিয়ে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করার নির্দেশ দেন। আরফিন শাকিল, যমুনা নিউজ, সুনামগঞ্জ। পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ওয়ারিয়র্স অব জুলাই সংগঠনের 4,000 নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। পার্শ্ববর্তী দেশের জয়ীদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের কথা না বলাই ভালো। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জাদ আলম বলেন, উপজেলা পরিষদ বিলুপ্তির চেষ্টা করছে সরকার, এমন অপশাসন কায়েমের চেষ্টা করলে হিতে বিপরীত হবে। এছাড়া সংসদ সদস্য হান্নান মাসউদ সরকারকে আহ্বান জানান শুভ বুদ্ধির উদয়ের। তিনি আরো বলেন, অবিলম্বে গণভোটের রায়কে বাস্তবায়ন করার। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম। আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সাথে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে খুব যেই ধরনের বাজে মন্তব্য এখন আমরা বর্তমানে যারা আসছেন তাদের থেকে পাচ্ছি সেরকমটা ছিল না। তো আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো। আমরা
আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট, বা আদার স্টেক হোল্ডার যারা আছেন তারাই যথেষ্ট। এনসিপি এককভাবে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়াতে কাজ করছি এবং এ কারণেই আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী আমরা ঘোষণা করব। আপনারা সংবিধান সংস্কার পরিষদ গড়ে তুলবেন এইসব ওয়াদা দিয়েছেন বলে মানুষ আপনাদের উপর বিশ্বাস রেখে 51% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, কিন্তু এখন সংসদে গিয়ে আপনারা যেই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন, যেই প্রতারকের পরিচয় দিচ্ছেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতার যে পরিচয় দিচ্ছেন, এর পরিণাম খুব একটা ভালো হবে না। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 50 শয্যার আইসিইউ, প্যাথোলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলজি সেন্টার উদ্বোধন করেছেন ডাক্তার জুবায়দা রহমান। দুপুরে হাসপাতালের এই নতুন উদ্যোগগুলো ঘুরে দেখেন তিনি। জানান, স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা আর আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ডাক্তার জুবায়দা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা 17 আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ এটি। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক জানান, নতুন আইসিইউতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল এবং 24 ঘন্টা সেবা নিশ্চিত করা হয়েছে। এর ফলে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা। আমি আশাবাদী আমার প্রিয় ঢাকা 17 অন্তর্গত কড়াইল, ভাসানটেক, সাততলা এলাকাবাসীর স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সদস্যবৃন্দ একত্রিত হয়ে বহু প্রাণ বাঁচাতে সক্ষম হবেন। দেশে হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেটে প্রাণ গেছে আরও 5 শিশুর। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 2 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 8 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 18 জন। চিকিৎসাধীন রয়েছেন 112 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 19 জন। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড় রয়েছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে বর্তমানে অপরাধের হার বেড়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চান্দিনা দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে একমত বিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জনবান্ধব হতে হবে। সেবা গ্রহীতা এবং সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। নাগরিকের অধিকার রক্ষায় আরও সচেষ্ট হতে হবে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের প্রচেষ্টা করছে অনেকে। সম্প্রীতির মধ্য দিয়েই বার্তা দিতে হবে যে বাংলাদেশ সকল মতের ও সকল ধর্মের নিরাপদ ভূমি। আইন শৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। মানুষ আগের যেই ইন্টারিম গভর্নমেন্টের সময় যে পরিমাণ আপনার ক্রাইম রিপোর্টগুলো যেগুলো ছিল, সকল সীমা অতিক্রম করেছে এই সময়। 2013 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ডাকসু। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তে লাল সাদা জব্বা শিরোনামে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনটি। এতে দলিল চিত্র, আলোকচিত্র, সংবাদপত্রের কাটিং ও প্রামাণ্যচিত্র রয়েছে, যেখানে সেদিনের ঘটনা প্রবাহ, সহিংসতার প্রেক্ষাপট ও পরবর্তী পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সকাল 11টা থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার দ্রুত বিচার সম্পন্নের দাবি জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। কাউকে খুশি করতে নয়, এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান তিনি।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিকেলে মানববন্ধন করে ছাত্র শিবির। প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা গড়ে তোলা হয়। জামায়াত নেতাদের ফাঁসি এবং হেফাজতের ঘটনার প্রসঙ্গ টেনে দাবি করেন, এগুলো একটি পরিকল্পিত রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল। তিনি আরও বলেন, সেদিন রাতে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার করা হয়। অসংখ্য আলেম ওলামার বিরুদ্ধে মামলা দিয়ে গণগ্রেফতার চালানো হয়। নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার এক নীল নকশা ফ্যাসিবাদী হাসিনা প্রণয়ন করেছিল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রংপুরে গাছ রোপণ শুরু করেছে জেলা প্রশাসন। দুপুরে পীরগঞ্জ মহিলা কলেজ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশের ভারসাম্য রক্ষার এই উদ্যোগ সবাই মিলে বাস্তবায়ন করতে হবে। রংপুরে সবুজ বিপ্লব গড়ে তোলা হবে, সেই লক্ষ্যে জেলা পরিষদও কাজ করছে। পরে তিনি উপজেলার 8টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে 8 উপজেলায় এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি। পীরগঞ্জের ড্রেন ব্যবস্থা থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসার এমন কোনো জায়গা নাই এই সরকারের অনুদানের টাকা আসবে, যেভাবে হোক আসবে। এই অনুদানের ধারাবাহিকতা কেউ স্তব্ধ করতে পারবে না, কেউ এর কৃতিত্ব নিতে পারবে না। এর কৃতিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে আকিজ ভেঞ্চার গ্রুপ। রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হয় প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কৌশল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম এবং চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। স্বাগত বক্তব্যে চেয়ারম্যান বলেন, সততা ও গুণগত মানের ভিত্তিতেই এগিয়ে যাচ্ছে আকিজ ভেঞ্চার। এ সময় পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে ইলেকট্রিক যানবাহন, চার্জিং নেটওয়ার্ক, প্লাস্টিক রিসাইক্লিং এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুন এইচ চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে 56,000 বর্গমাইল জুড়ে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এই কর্মসূচির অংশ হিসেবে ভোলায় 4 দিনব্যাপী সেবা কার্যক্রম চলছে। সকাল থেকে জেলার দৌলতখাল উপজেলার বাংলাবাজার এলাকার হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজে 3য় দিনের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের হেড অব সেলস জানান, অভিজ্ঞ চিকিৎসকদের সেবার পাশাপাশি বিভিন্ন ওষুধ সরবরাহ করা হচ্ছে। আগামীকাল পর্যন্ত চলবে এই কার্যক্রম। আগামীকাল 4 দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে চরফ্যাশন ও মনপুরা উপজেলার দুর্গম বিভিন্ন স্থানে মোবাইল ক্যাম্পিংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে। এর আগে প্রথম দিন ভোলা সদর উপজেলার নাজির রহমান ডিগ্রি কলেজে এবং দ্বিতীয় দিন বোরহানউদ্দিন হাফিজ ইব্রাহিম মহিলা মহাবিদ্যালয়ে কর্মসূচি আয়োজন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। 8 ও 9 মে 48 ঘণ্টার জন্য যা কার্যকর থাকবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য। তবে ইউক্রেনের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধবিরতির সময় কিয়েভ হামলা চালালে তার জবাবে বড় হামলার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি কিয়েভ। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।